বাংলাদেশের আর্থিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি এমন চরমে জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের 10টি ব্যাংক রাতারাতি দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে চলেছে। স্বয়ং এ তথ্য দিয়েছেন বাংলাদেশের গভর্নর। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। দেউলিয়া অর্থ হলো সাধারণ মানুষ যদি ব্যাংকে ভরসা করে টাকা রাখেন তাহলে সেই টাকা আর ফেরত পাবেন সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য ব্যাংক জানাতে বাধ্য নয়। পাশাপাশি ব্যাংক যত বড় ব্যবসায়ীদের লোন দিয়েছেন সেই লোনের টাকা ফেরত না পেলেই এই দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কারণটা খুবই সহজ, বাংলাদেশের ব্যবসায়ীরা লোন শোধ করতে পারছেন না, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসা করার পরিস্থিতি এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তা সব কিছুই বাংলাদেশের বিপরীতে গেছে। আর ঠিক তখনই আজ ভারতের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টার একটি মিটিং হয়, যেখানে বাংলাদেশ সরাসরি ভারতের সাহায্য চেয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা পরবর্তী দিনেও চলতে পারে সেরকমই বার্তা অফিসিয়ালি জানিয়েছেন। ভারতও বলেছেন যত রকম চুক্তি হয়েছিল তা বন্ধু দেশকে সাহায্য করার জন্য ভারত ভবিষ্যতেও নিয়ে যাবে। এখানেই প্রশ্ন অনেক, যারা ভারত বিরোধী স্লোগান দিলেন, যে সরকার ভারত বিরোধী স্লোগান দিয়ে বাংলাদেশে কার্যত ক্ষমতায় এলেন, তারা সেই ভারতের কাছেও কার্যত হাত পাতার জায়গায় গেলেন। কি এমন ভয়ানক অবস্থা তৈরি হলো, কেনই বা তৈরি হলো, আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে সে কথাই শেয়ার করব। তবে যারা ভিডিও দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওর পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবার হঠাৎ কেন দেউলিয়ার পথে হাঁটলো বাংলাদেশ? আপনারা যদি দেখেন সীমান্তবর্তী এলাকায় অনেক মানুষ মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। বর্তমান বাংলাদেশে টাকার দাম এতটাই কমে গেছে যে তাদের ব্যবসা কার্যত ভেঙে পড়েছে। আগে বাংলাদেশের একটি ডলার ভাঙালে যে পরিমাণ টাকা পাওয়া যেত সেই পরিমাণ টাকা এখন গিয়ে দাঁড়িয়েছে ৬৭ থেকে ৭০ টাকার মধ্যে, অর্থাৎ বিপুল পরিমাণে লস বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন ব্যবসার মাধ্যমে করছে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার শেষ কয়েক দশক এত টাকা লোন নিয়েছে, এত টাকা ঋণ নিয়েছে যে সেই ঋণ এখন ফেরত দেওয়া কার্যত অসম্ভব। সেই ঋণের পরিমাণ প্রায় ১৮ লক্ষ বিদেশি টাকা। এই ১৮ লক্ষ বিদেশি টাকার মধ্যে আভ্যন্তরীণ ঋণ হলো ১০,৭৫,০০০ কোটি টাকা এবং বিদেশি কোনো ব্যাংক থেকে লোন নেওয়া ৭,২৫,০০০ কোটি টাকা। এবং বর্তমানে বাংলাদেশের যে বাজেট তার ৩ বছরের বাজেটের সমান কিন্তু ঋণ বর্তমানে বাংলাদেশ সরকারের ঘাড়ে আছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় রাজনৈতিক অস্থিরতার জন্য প্রায় ৫,০০০ কোটি টাকার বস্ত্র শিল্পের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু বাতিল করেছেন বিদেশের একাধিক দেশ। সেই অর্ডারগুলো বর্তমানে বাংলাদেশ বা মায়ানমার থেকে বেরিয়ে ভারত বা একাধিক প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এখানেই চূড়ান্ত ফাঁদটা পেতে দিয়েছিল চীন, যা বাংলাদেশ সরকার কার্যত বুঝতেই পারেননি। চীনের নীতি হলো বিপদের সময়ে বন্ধু দেশগুলোকে এত টাকার ঋণ দেওয়া যে ঋণ যারা শোধ করতে পারে না কার্যত তাদেরকে আগ্রাসী ভূমিকা পালন করে গিলে নেওয়া। বিশ্বের প্রায় বহু দেশে যদি হিসাবটা দেখেন ১৬৫টা নিম্ন এবং মধ্যবিত্ত দেশে কিন্তু ঋণ সরবরাহ করে এই চীন সরকার, যার পরিমাণ $1.38 ট্রিলিয়ন, অর্থাৎ এত টাকা তারা অন্য দেশকে ধার দিয়ে সেই দেশগুলোকে কবজা করার চেষ্টা করে। বাংলাদেশের কাছেও কিন্তু সেই অপরচুনিটি বাংলাদেশ সরকার কিন্তু চীনকে দিয়ে বসে আছে। তারা অলরেডি ১,০০০ কোটি টাকা ডলার লগ্নি করেছে বাংলাদেশে। কোনো প্রতিষ্ঠান, সেটা চারি মালিকানায় হোক না কেন, সেটা বেক্সিমকোর হোক, সেটা ইসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, এটা সত্যি নয়। আরো উল্লেখযোগ্য তথ্য যদি দেখেন তাহলে দেখবেন পাকিস্তান সরকার যতটা ঋণে চলে তার থেকে অনেক বেশি ঋণ কিন্তু নিয়ে বসে আছে বাংলাদেশ। অর্থাৎ দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের যে আগ্রাসন তা বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু অর্থনৈতিকভাবে আবদ্ধ। শুধু তাই নয়, পরবর্তীকালে ২৭টি প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল চীন, যার মধ্যে 10টি প্রকল্প কিন্তু বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা রেল সংযোগ, চট্টগ্রামের সিঙ্গেল পয়েন্ট এবং ঢাকা আউলিয়ার এক্সপ্রেসওয়ে।
অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা অলরেডি কিন্তু চীন বিনিয়োগ করে বসে দিয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশকে যে ঋণগুলো দিয়েছে সেই ঋণের শর্তগুলো কি থাকে, সেই শর্ত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 বছরের মধ্যে সেই টাকা শোধ করতে হবে, এবং যার চড়া সুদ প্রায় 3% কাছাকাছি। চীন এই খেলাটাই খেলে যা বিশ্বের অনেক দেশই ধরতে পারে না, শ্রীলঙ্কার মতো দেশও কিন্তু ধরতে পারেনি। অবশেষে তারা ভারতে শরণাপন্ন হলেন এবং ভারতের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যকে নতুন করে শুরু করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করলেন। Bangladesh and India, the two involved factor. There's some issues that here for some even reading sort of all they have and that say that they are sent pays that so-called for object to getting and quality that in the chances in so should be win-win situation. That is very important. আপনারা জানেন ভারত যে পরিমাণ অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সাহায্য করেছে অতীতে, রাজনৈতিক অস্থিরতা বা একাধিক উপদেষ্টার ভারত বিরোধী মন্তব্যের জন্য সেই যোগাযোগ মাধ্যম কিছুটা থমকে গেছে। সে রেলপথ হোক কিংবা তিস্তা চুক্তি বা ইলিশ এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি বা ডিজেল পাইপ সংস্করণ, এই একাধিক চুক্তি থমকে যাওয়ার ফলে বাংলাদেশের প্রধান যে আর্নিং ব্যবস্থা বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্প কিন্তু ধুঁকতে শুরু করে। ফলে তারা ভারতের সঙ্গে সেই চুক্তিগুলো নতুন করে রিনিউ করার জন্য নতুন উদ্যোগ নিলেন। অর্থাৎ বাংলাদেশ পরিষ্কার বুঝে গেল ঋণের টাকা শোধ করতে হলে বা ঋণের টাকা ফিরিয়ে দিতে হলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই হবে। ভারত ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় কার্যত বেঁচে থাকা অসম্ভব। এ কথা আমার বলা নয়, বাংলাদেশের অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে কথা বলেছেন। মিটিংয়ে তারা ঠিক হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো প্রকল্পই বাতিল হবে না। Often big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. অর্থাৎ সাম্প্রতিককালে ফারাক্কা ব্যারেজ থেকে ডম্বুর বাঁধ, একাধিক বিতর্কিত মন্তব্যের পর বাংলাদেশ সরকার ফের একবার ভারতের শরণাপন্ন হলো, যার লক্ষ্য একটাই, বাংলাদেশকে বাঁচানো। যদি ঋণের হাত থেকে বাঁচতে হয়, চীনের এই আগ্রাসী ভূমিকা থেকে বাঁচতে হয়, বাংলাদেশকে যে ভারতের শরণাপন্ন হতে হবে, একাধিক ভিডিওতে আমি বিশ্লেষণ করে আপনাদের বলেছিলাম। আজ বাংলাদেশ সরকার ঠিক সেই কথাই বললেন এবং সেই স্টেপটাই নিলেন যা তাদের দেশকে বাঁচানোর জন্য করা উচিত ছিল। বাংলাদেশের মানুষ আলটিমেটলি যদি এই বিষয়গুলো থেকে একটু দেখেন এবং তারা যদি অ্যানালাইসিস করেন, আমার মনে হয় তারাও আসল সত্য, ঋণ জর্জরিত বাংলাদেশকে উদ্ধারের জন্য যথেষ্ট ভূমিকা নিতে পারবেন। ধন্যবাদ।